কিভাবে করতে পারবেন না? আপনি এখানে সবার সামনে আপনি এটা এমন ভাবে দিলেন, মানে এটা কিন্তু উত্তেজিত হয়েছে, এবং যেভাবে উনি টেবিল চাকরি এইভাবে বলেছেন, কিন্তু আমি কিন্তু সাইলেন্টলি উত্তর দিয়েছি এবং দেবো। দরকার পড়ে না আপনার এই উত্তেজিত করার যে প্রচেষ্টা, এই কারণে উনি খুব শান্ত মানুষ, আমি জানি ওনাকে খুব ধীরে সুস্থিরে কথা বলবেন, কিন্তু আপনার এটার কারণে আপনি ওনাকে উত্তেজিত করেছেন। হি কামস টু মি সামটাইমস, আমাকে খুব প্রেস করেন। আবার যখন দেখি উনি বলছেন, যখন মানে সাংবাদিক সম্মেলন, এটা কি মুখ্যমন্ত্রী হাওয়ার মধ্যে তাকিয়ে নাকি আমি সাইন করি? আরে আমি একটু পড়াশোনা করেছি, হয়তো আমার থেকে বেশি আপনি করেছেন। হাওয়ার মধ্যে তাকিয়ে আমি কি করে সাইন করবো? হয় না তো এটা হাওয়ার মধ্যে। আমাকে তো সেই সম্মানটুকু তো আশা করি যে আমাকে, এবং আপনি সেদিন যখন এসছেন, দেখুন সবার আমাদের কিন্তু, আমারও ভুল হতে পারে, আপনি আমাকে শিখাবেন, আমি ওইভাবে থাকি। আপনি যেদিন আমার কাছে আসলেন, এই কথাগুলো উঠেছে কিন্তু বারবার আপনি বলেন, আমি আপনার যে ট্রাস্টটা সেটা নেবার জন্য আমি চিফ সেক্রেটারি ডেকেছি, আমি ওএসডিকে ডেকেছি যাতে কাজটা হয়। এটাকে আমার দোষ হয়েছে? আমি তো ইচ্ছে করলে আপনি আমার কাছে এই কাগজটা আনলো, আচ্ছা যা আগে হতো, আচ্ছা ঠিক আছে, এটা তো আমি করিনি। আমি চেয়েছিলাম, কারণ টেকনিক্যাল বিষয়গুলো আলটিমেটলি অফিসার্স লোক জানে, এটা তো অস্বীকার করার উপায় নেই। এর জন্য আমি ভেবেছিলাম ইন প্রেজেন্স অফ দেম আই কল দেম। এটা কিন্তু আমার ভুল হয়েছে। আপনি বললেন যে ওএসডি আমাকে চালাবে, আমাকে অন্যান্য অফিসাররা চালাবে। আমি কি বোকা? আমিও তো কোনো সময় মেডিকেল কলেজে, বা আমিও তো এইচওডি ছিলাম, অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম, আমাকে কে চালাবে? বলি, আমি আপনার জায়গায় যদি হতাম, ইফ আই ওয়াজ ইন ইয়োর পজিশন, আমি সেদিন লেটার নিয়ে এসেছি, আপনাকেও দেব যদি আপনার দরকার পড়ে। I would have been very happy that leader of opposition is telling me, and if I act on this, বিরোধীরা চুপ হয়ে যাবে। Instead you are trying to tell all these things. আমি কি বলবো? না হয় বলুন না, আমার রিপ্লাইটা কেন হচ্ছে না, কাজগুলো কেন হচ্ছে না, ইউ প্লিজ টেল মি। কিন্তু এটা আপনার এবং আমার বিষয় না। আমি যদি বলে থাকি যে আকাশের দিকে আপনি চেয়ে, তাহলে লেটার গুলো কেন পড়া হলো না? দ্যাট ওয়াজ দি পয়েন্ট। আর আপনি যেদিন আমাদের চিঠির উত্তর দেবেন, আই উইল বি দি ফার্স্ট ম্যান অন দি আর্থ টু অ্যাপ্রিসিয়েট ইউ ইন অল ফোরাম। আমি এই হাউসে দাঁড়িয়ে বলে গেলাম, আমি কাপুরুষ না। I can appreciate. I have the guts to tell bad man as bad man, good man as good man. আমি আপনার ক্ষমা চাইব। আমি জনস্বার্থে আপনাকে চিঠি দিয়েছি, প্লিজ অ্যাক্ট অন দ্যাট। শ্রেষ্ঠ ত্রিপুরা হবে ওই সমস্ত চিঠি। এমন কোন যে ব্যক্তি স্বার্থে আমি কোনো চিঠি লিখিনি আজ পর্যন্ত। সিচুয়েশনটা বুঝাবার জন্য আমি বললাম যে আমি কোন জায়গায় ছিলাম, কেন এই সমস্যাটা হলো। আমি তো বললাম আই ওয়াজ স্কেয়ার্ড, যে একটা জিনিস যা হয়েছে বললাম, আমি তো বললাম যা হয়েছে শুড বি স্টপ। হ্যাঁ না, উত্তর তো দিতে হবে। আপনি বললেন যে উত্তর দিতে, সবাই তো আশা করে, সব উত্তর তো সম্ভব না, কিন্তু যে কয়েকটা প্রশ্ন করেছেন সেগুলোর উত্তর। আমাদের মাননীয় এলওপি মহোদয় একটা জায়গায় বলেছেন যে আমাদের যে এসসি এসটি রিজার্ভেশনের যে 100% রোস্টার, সেটা নাকি ঠিকভাবে ফলো হয় না। এবং আমি আপনাকে বলছি যে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অনুমোদন ছাড়া, 100 রোস্টার ছাড়া কোনো অবস্থায় সেটা হয়নি, হবেও না, এতটুকু আপনাকে বলতে পারি। এখানে কথা হয়েছিল mismanagement of IGM and GB Hospital, such as malfunctioning of lift, electric instrument, OT room closed for few days, and alleged incident of theft at IGM Hospital, as raised by our Honorable Fellow.
ভালো, এটা দরকার, এগুলো তো আমাদের গোচরে আনলে সুবিধা হয়। কিন্তু আমি যতটুকু ব্যক্তিগতভাবে দেখেছি, এই পৃথিবীতে বা আমাদের সমাজে সবচেয়ে যদি পাওয়ারফুল লোক থাকে হচ্ছে চোর। এ কিন্তু চিন্তা করে না কোথায় গেলে আমাকে কে ধরবে, আর পুলিশের বাস্তব। কিন্তু আমি আমার একটা অভিজ্ঞতা বলছি। একবার সাব ইন্সপেক্টর, সে খুব সম্ভব এখানে ওসি ছিল, তার বাড়ির মধ্যে সে চুরি করেছে। অদ্ভুত, মানে সে জানে আর কি যে কোনো সময় কিছু হতে পারে। তো সেখানে কি করলো চোরে? পাইপলাইন কেটে দিয়েছে, অক্সিজেনের পাইপলাইন কেটে দিয়েছে। তো পাইপলাইন কাটলে সেটাকে সারাতে গেলে আমি যতক্ষণ ধরে অক্সিজেনের ফ্লো না থাকবে পেশেন্ট মারা যাবে। এর জন্য এই ধরনের ঘটনা কয়েকবার হয়েছে। আমি এর জন্য আমি রাত্রে 12টার সময় গেছি, আমাদের হেলথ সেক্রেটারিও গেছে, এটাকে মেরামত করেছি। ভাগ্য ভালো সেই সময় কোনো পেশেন্ট ছিল না। এই কারণেই ঘটনাটি হয়। পুলিশ অ্যারেস্টও করেছে, সেখানকার যে আপনার যে দারোয়ান ছিল তাকেও অ্যারেস্ট করেছে, শোকজ করে, এগুলো হয়। কিন্তু ভালো জিনিসটাও তো হচ্ছে না। ভালো জিনিসগুলো তো আমাদের বলা উচিত। খালি এইসব ছোটখাটো। আমি এখন এই বিধানসভাতে ঢুকলাম, টয়লেটে গিয়ে দেখলাম আমার একটা জিনিস খারাপ, এটাকে যদি আমি হাইলাইট করি এবং এইগুলো নিয়ে হাইলাইট আমরা করছি, করুন, ভালো, এটা ঠিক হয়ে যাবে, এটা আমরা করব। তো সেই কারণেই ঘটনাটা হয়েছে। লিফটের যে বিষয় সেটা আমি বলছি। লিফটে অনেক সময় একটা ওয়েট থাকে, দারোয়ান থাকে, কিন্তু আমাদের যারা বহু লোক আছে যখন একসাথে যে 6 জন, সেখানে 10 জন উঠে গেল। মাঝে মাঝে যান্ত্রিক গোলযোগ হয়, হওয়ার সুবাদে অনেক সময় লিফট অচল হয়। কিন্তু দেখতে হবে লিফটটা কতদিন ধরে অচল এবং তার মেরামত হয়েছে কিনা। এবং আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি মাননীয় স্পিকার মহোদয়, যে এখন দুটোই আমাদের আইজিএম এবং জিবিতে প্রশ্নটা উঠেছিল, দুটো জায়গায় এটা সচল আছে। এখন এখানে একটা প্রশ্ন উঠেছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের বেতনের ব্যাপারে। দেখুন, প্রতিটা ইস্যু কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি বলছি না এটাকে আমি নজর আন্দাজ করার মতো পাইনি, কিন্তু ক্লারিফিকেশন, এই বিধান সভাতে বসে আমরা ক্লারিফিকেশন চাই। যদি উই ক্যান স্যাটিসফাই দেন ফাইন, ইফ উই ক্যান নট স্যাটিসফাই তাহলে উইল বি রেকটিফাইড। সেটাই হচ্ছে বিধানসভাতে আসার মেইন উদ্দেশ্য। উই আর অল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। আমাদের পিপলের কাছে আমরা দায়বদ্ধ আছি। সবাই জানি প্রতিটি দেশ ও রাজ্যে যে বাজেট বানানো হয়, তা এখানে যে বিষয়টা এসছে, যে মাননীয় লিডার অফ অপোজিশন বলেছেন যে ফিক্সড পে কর্মচারীদের জন্য বরাদ্দকৃত উদ্বৃত্ত টাকা অন্য কাজে ব্যবহৃত হয়। এটার ব্যাপারে আমি বলছি, আমরা সবাই জানি প্রত্যেকটি দেশ ও রাজ্যে যে বাজেট বানানো হয় তা এস্টিমেটেড রিসিপ্ট অ্যান্ড এস্টিমেটেড এক্সপেন্ডিচারের উপর ভিত্তি করে বানানো হয়। রাজ্যে ফিক্সড পে কর্মচারীদের বেতন ভাতাও স্যালারি হেডের এই বরাদ্দ করা হয়। আমার অর্থমন্ত্রী ভালো করে জানবেন এটা, তাই তো? যে কোনো দেশ বা রাজ্যের এস্টিমেটেড রিসিপ্টস অ্যান্ড এস্টিমেটেড এক্সপেন্ডিচারের সাথে অ্যাকচুয়াল যে এক্সপেন্ডিচার এবং অ্যাকচুয়াল রিসিপ্ট সমান হয় না, কোনোদিন হবে না, কোনোদিন সমান হয় না। সেটা যে কোনো অর্থ বছরের শেষে এজি অফিস অর্থাৎ অ্যাকাউন্টেন্ট জেনারেল রাজ্য সরকার অ্যাকচুয়াল আয় এবং ব্যয় অনুসারে রাজ্য সরকারের অ্যাকাউন্ট ফাইনালাইজ করে থাকে। এটা হচ্ছে নিয়ম। যদি কোনো অর্থ বছরের অ্যাকচুয়াল স্যালারি এক্সপেন্ডিচার থেকে এস্টিমেটেড স্যালারি এক্সপেন্ডিচারের যদি কম হয়, তার মানে এই নয় যে বরাদ্দকৃত বেতন থেকে অন্য খাতে ব্যয় বা ডাইভার্সন হয়েছে। হয় না, এটা সম্ভব না। সমগ্র শিক্ষা নিয়ে অনেকেই বলেছেন, আমি সবার নাম আমি বলবো না। ভালো, সমগ্র শিক্ষা নিয়ে আমরাও চিন্তিত, সবাই মিলে চিন্তিত। দেখুন, এক্সটেনশন অফ ডিফারেন্ট বেনিফিটস টু দ্য টিচার্স অফ সমগ্র শিক্ষা such as DA, leave allowances, etc. not being given. সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের সুযোগ সুবিধা প্রদানে রাজ্য সরকার 30/9/21 একটি প্রকল্প তৈরি করে।
এক নম্বর হচ্ছে সর্বশিক্ষার যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এই ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হয়েছেন তাদেরকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে নিয়মিত করা হয়েছে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ৩/৯/২০০১ ইংরেজি তারিখ থেকে শুরু করে ২৩/৮/২০১০ ইংরেজি তারিখের আগে সময়কালে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন NCTE নির্দেশিত ন্যূনতম যোগ্যতা সহ চাকরিতে যোগদান করেছেন তাদের নিয়মিত পে স্কেল দেওয়া হয়েছে। তাদের ক্ষেত্রে ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ TTET পাস করার প্রয়োজন নেই। যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ন্যূনতম শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা রয়েছে কিন্তু TTET উত্তীর্ণ হতে পারেনি তাদেরকে নিয়মিত শিক্ষকদের পদে শিক্ষকদের মতো পে স্কেল দেওয়া হয়েছে এবং তৎসঙ্গে বার্ষিক 3% ইনক্রিমেন্ট এবং ইনক্রিমেন্টের সংস্থান রাখা হয়েছে এবং TTET উত্তীর্ণ হলে তারা নিয়মিত হবে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে কিন্তু পেশাগত যোগ্যতা অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন DLED বা ব্যাচেলর অফ এডুকেশন BEd ডিগ্রি নেই তাদের DLED BEd এর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। যে সমস্ত শিক্ষিকাদের উচ্চ মাধ্যমিক স্তরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নেই তাদেরকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং NIOS এর মাধ্যমে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দ্যাট ইজ 12 পাস উইথ 50% আর 45% হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি সেটা যদি অর্জনের সুযোগ তাদের দেওয়া হয়েছে। এই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর তাদের পেশাগত যোগ্যতা অর্জন করার এবং পরবর্তীকালে TTET উত্তীর্ণ হওয়ার সংস্থান রয়েছে। এইগুলো লাগবে, এছাড়া হবে না, দেওয়া যাবে না, কোর্টে চলে যেতে হবে। এখন পর্যন্ত 107 জন শিক্ষক শিক্ষিকাকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে নিয়মিত করা হয়েছে। 214 জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এবং 2408 জন উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে নিয়মিত ব্যতিক্রম পে স্কেল দেওয়া হয়েছে কিন্তু নিয়মিত করা হয়নি। এখানে অনেক মাননীয় সদস্যরা বলেছেন অবস্থাটা দেখতে হবে যে আসল ঘটনাটা কি জানতে হবে। আমরা তো দিতে চাইছি কিন্তু এইসব টেকনিক্যাল বিষয় যদি ক্লিয়ার না হয় কোনো অবস্থা আপনিও পারবেন না, দিতে পারবেন না। সেটা যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণকে এখন পর্যন্ত নিয়মিত করা হয়নি তাদেরকে নির্ধারিত যোগ্যতা একটা আছে, যোগ্যতা অর্জন করার পর তারপর নিয়মিত করার সুযোগ দেওয়া হবে। লিভের বিষয়ে এখানে উত্থাপন করা হয়েছে। সর্বশিক্ষা নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের যে সমস্ত ছুটি ছাটা দেওয়া হয় তা নিম্ন: ক্যাজুয়াল লিভ বছরে 12 দিন, স্পেশাল লিভ বছরে 10 দিন, সেটা আনলিভের পরিবর্তে; ম্যাটারনিটি লিভ 180 দিন, প্যাটারনিটি লিভ 7 দিন, কমিউটেড লিভ অন মেডিকেল গ্রাউন্ড বছরে 5 দিন, এক্সট্রা অর্ডিনারি লিভ বছরে 20 দিন, গ্যারান্টি লিভ 21 দিন, চাইল্ড কেয়ার লিভ এখনো এটার বিবেচনাধীন আছে। তো সেই জিনিসগুলো আমরা তো এরা তো আমাদেরই সব ছেলে মেয়ে, আমরা কেন চাইবো যে ডিপ্রাইভ করবো? সুশাসনের যা যা দরকার মাননীয় প্রধানমন্ত্রীজি যা যা বলেছেন আমরা এক বন্দিও এর থেকে লড়বেন না। প্রধানমন্ত্রীজি যেভাবে সারা বছর পরিশ্রম করে, আপনারাও দেখেছেন আমাদের সমস্ত মন্ত্রিমণ্ডল থেকে আরম্ভ করে জনপ্রতিনিধি আমরা পরিশ্রম করছি, এরকম না। অ্যাশ করার কোনো অসুবিধা নেই, আগে তো অ্যাশ দেখেছি আমরা বহুত, উপায় নেই। আমরা চেষ্টা করছি, যেটা আমার অনেক মাননীয় বিধায়িকা বলেছেন যে আমরা চলুন আমরা সবাই মিলে একসাথে আমরা কাজ করি এবং নিশ্চয়ই এটা করতে হবে। তবেই আমরা আগামী দিন একটা মডেল স্টেট হিসাবে শুধু নর্থ ইস্টার্ন রিজন না, সারা ভারতবর্ষের মধ্যে আমরা দেখাতে পারবো। অনেক বিষয়ে আমরা কিন্তু এখন টপে আছি, বলবো আমি যদি সময় পাই, কারণ সবাই একজস্টেড। জানি না, আমি বারবার বলার পরে আমাদের সবাই চিনেন একজন প্রাজ্ঞ ব্যক্তি, আমাদের এই মাননীয় মিনিস্টার, পার্লামেন্টারি মিনিস্টার, ওনাকে আমি বলেছি যে আমার তো অনেক দেরি হয়ে গেছে, একটু
করুন। আমি সব জায়গায় গেলেই লাস্টে বলি, আর সব বলে ফেলে সব। যাই হোক, এখানেও বিধানসভাতে একই অবস্থা, কিছু অসুবিধা নেই, তো চলছে। এখানে আপনি কালকে খুব ভালো লাগলো, মিউজিক কলেজ বা অন্যান্য কলেজের আমরা কে এই মিউজিক নিয়ে, মিউজিক ভালোবাসে না কি আছে? এবং আমার ছেলে মেয়েদের মিউজিক শেখাবো না, এরকম কোন লোক আছে কি? আমরা যেটা পাইনি আমাদের ছেলে মেয়েদের, আমরা চাইছি এদের মিউজিক শেখাবেন। বলছেন টিচার নেই, টিচার নেই। বর্তমান বিদ্যালয়ে মধ্যশিক্ষা অধিকারের অধীনে পিজিটি সঙ্গীত শিক্ষকের মোট অনুমোদিত পদের সংখ্যা হলো 12টি। তার মধ্যে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড TRBT এর মাধ্যমে 10টি পদ পূরণ করা হয়েছে। তাছাড়াও বর্তমানে বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে বিদ্যালয়গুলিতে পিজিটি সঙ্গীত শিক্ষক নিয়োগের জন্য দপ্তর ইতিমধ্যে রাজ্য অর্থ দপ্তরে 396টি নতুন শূন্যপদ সৃষ্টির জন্য একটি প্রস্তাব পাঠিয়েছে। এবং অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী আছেন, আমি ওনাকে বলবো তাড়াতাড়ি এটা অনুমোদনের ব্যবস্থা করুন, যাতে আমরা স্যাটিসফাই করতে পারি। You will not be satisfied, all will be satisfied. This is not your cup of tea. I think so. You have to see whether we are serious or not. We are serious, but there should not be any wall in between us. ঠিক আছে, কথা চলবে, এসব চলবে। এখানে প্রাক্তন মন্ত্রী এবং আমাদের দলেরই উনি যখন আসলেন, মন্ত্রী হওয়ার সুযোগ পেলেন, বহুত বছর ধরে, 5 বছর ধরে উনি, 5 বছর না 6 বছর মানে ছিলেন, MLA ছিলেন, অ্যাডভাইজারি দিয়ে গেছেন। এটা খুব ভালো লাগলো, প্রচুর অ্যাডভাইজারি দিয়ে গেছেন। তো সেই অ্যাডভাইজারি গুলো আমি দেখবো নিশ্চয়ই। নেই, আবার অ্যাডভাইজারি দিয়ে চলে গেলেন। হ্যাঁ, সবসময় করে। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে অনুমোদিত নতুন পদগুলো অবশ্যই পূরণ করা হবে। এটা বিষয়টা খুব গুরুত্ব, আমার খুব ভালো লেগেছে। আপনি এই বিষয়টা খুব সম্ভব, that time I was absent in the first half, so I heard that you have given this one regarding TRTC আর TSR। 6 জন TSR কর্মীকে বরখাস্ত করার বিষয়ে আপনি কথাটা রেখেছেন। দেখুন, ত্রিপুরা সিভিল সার্ভিস কন্ডাক্ট রুলস যেটা আছে 1988-এ, সেটা লঙ্ঘন করার কারণে 6 জন TSR কর্মীকে নির্ধারিত সীমার উপর অপ্রকাশিত লেনদেনের জন্য পাওয়া গেছে। এই 6 জন কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে এবং যথাযথ পদ্ধতি অনুসরণ করে তাদের সবাইকে চাকরি থেকে বরখাস্তের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে। এই কারণেই করা হয়েছে। বাকি যা রুলস আছে, পুলিশের ডিসিপ্লিন ফোর্স, তারা কি করেছে পুরো ডিটেলস নিশ্চয়ই ফলো করেছে ওরা। আমার কাছে যা একদম আমি বলছি ডিসমিস, বিকজ পুলিশ দপ্তরের মহানির্দেশক আমার জানা মতো হি ক্যানট ডিসমিস দি সার্ভিস অফ দ্য পুলিশ পার্সোনাল। সরকার ডিসমিস করতে পারে, দপ্তরের কোনো অধিকর্তা সেটা করতে পারেন না। সো মাই পয়েন্ট ইজ, আমাদের এই ফোর্সের যে অতিরিক্ত, আমার কাছে যা রিপোর্ট এসছে, একটু দেখুন, একটু ভিতরে গিয়ে দেখুন। নিশ্চয়ই আমি ডিসমিসটা আপনার অনুমতি ছাড়া হয় না। না, এখন কথা হচ্ছে, ঠিক আছে আমি এটা দেখব, কিন্তু ত্রিপুরা সিভিল সার্ভিস কন্ডাক্ট রুলস 1988 কিন্তু তৈরি হয়েছে। এখন কি আছে এটার মধ্যে, ডিসমিস করার ক্ষমতা আছে কিনা, এটা যতক্ষণ ধরে না দেখ আছে কিনা। আমার আমি তো নিশ্চয়ই ল থেকে ব্যাটিং নিয়েই তারপর আমি কি কারণে হয়েছে সেটা আপনাকে জানি। তদন্তের সময় এই ব্যক্তিদের ব্যাংক স্টেটমেন্টে মোট 2.5 কোটি টাকার বেশি ক্রেডিট লেনদেন দেখা গেছে। এর মধ্যে 1.30 কোটি টাকা যেটা অপ্রতিবেদিত। কি বাংলা মুশকিল হয় আমার সঙ্গে, অপ্রতিবেদিত মানে হিসাব নেই বোঝাই গেল। 6 জন কর্মী বিভিন্ন উৎস থেকে এই ধরনের যে অপ্রতিবেদিত আর্থিক লেনদেনের 750টিরও বেশি উদাহরণ রয়েছে। পরিষেবা বিধিগুলোর এই ধরনের
এই যে আপনারা যে বললেন চারিদিকে গাঁজা থেকে আরম্ভ করে যে ট্যাবলেট, ইয়াবো ট্যাবলেট ইত্যাদি ইত্যাদি নেশা সামগ্রী, এগুলো তো নিশ্চয়ই ইনভলভ আছে। এর জন্যই তো আমাদের চলছে এগুলো। আমরা একদিনে পারবো না তো, এগুলো চলছে আমাদের, এবং এটা করবোই, নির্মূল করতেই হবে। আমাদের মাননীয় হোম মিনিস্টার আমাদের ভারতবর্ষে অমিত শাহজি বলছে জিরো টলারেন্স। এখানে বলা হয়েছে, অনেকে বলেছেন যে মেইন লোককে ধরতে পারছেন না, মেইন লোককে ধরে যখন ধরা পড়বে তখন আপনি ছাড় পাবেন, এতটুকু আপনি বলতে পারেন। একদম ক্লিয়ার কাট বলে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজিও, এবার বলে দিয়েছে কোনো অবস্থায় সে যেই হোক তাকে ছাড়া হবে। সেটা আমরা করবো, এখানে কোন রকম মিথ্যার আশ্রয় আমরা নেই। মিথ্যা বলাটা মহাপাপ, আমরা সবাই জানি। কিন্তু গোয়েবেল সাহেবের অনেকে আছে এই মিথ্যা বলে 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 সত্য মানিয়ে নেয়। অনেকের মধ্যে এই রোগটা আছে। আমরা চাইছি এই রোগ থেকে মুক্তি হওয়ার জন্য। এর জন্য কোনো অ্যান্টিডোটও নাই। তো এই যে বিষয়, তাতে করে পুলিশের উপর একটি বড় নেতিবাচক প্রভাব ফেলবে, যা একটা সুশৃঙ্খল বাহিনীর জন্য এটা ঠিক নয়। এর জন্য এটা হচ্ছে। এখানে একটা বিষয় এসেছিল যে কমলপুর সিপিআইএম পার্টি সেট ইন ফায়ার অ্যান্ড ভ্যান্ডালাইজেশন অফ দ্য স্ট্যাচু অফ বৈদ্যনাথ মজুমদার। সবাই ওনাকে সম্মান করে, বৈদ্যনাথজিকে সম্মান করে না এরকম কোনো লোক নেই। আমরা সবসময় রেসপেক্ট করি। কিন্তু আমার কাছে যে রিপোর্ট এসেছে যে এই ঘটনার পরে ওখানে শ্রীরঞ্জন দাস সেক্রেটারি সিপিআইএম এর, উনি বোধহয় একটা এফআইআর করেছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ, আমি বলে দিয়েছি এইসব জায়গার মধ্যে কোনো অবস্থায় আমিও কম্প্রোমাইজ করবো, বলেছি ধরতে হবে। আপনি দেখেছেন আমাদের নিজেদের পার্টির লোককে আমি ধরেছি, কিন্তু এগুলো সময়ের সাথে সাথে আরো রিফাইন্ড হবে এবং হবে। তবে ধলাই জেলার বৈদ্যনাথ বাবুর যে মূর্তি ভাঙচুরের যে কথা বলা হয়েছে সেটা কিন্তু ঠিক না, নেই কিন্তু বৈদ্যনাথ বাবুর। তবে ধলাই জেলার বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি, এই কথাটা বলছি। সেটা তো আমি বললাম তো। আরেকটা বিষয় ছিল পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত। আমি এগুলো কিন্তু সব সুশাসন, আপনারা বলেছেন কুশাসন, আমি জানি না, এগুলো তো পুলিশ আছে, পুলিশের কাজ করবে, করছে কিনা দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা ডিসগাইজ করছি কিনা সেটা আপনারা দেখুন। বলছি বারবার অ্যাকশন নিন, অ্যাকশন নিন। আপনারাই বলুন, একটা টাইম ছিল কমিউনিস্ট পার্টির মাঝখানে এমন একটা অবস্থা ছিল, ওরা কিন্তু ঘর থেকে বেরোতো না, যদিও ওনাদের ঘরের মধ্যে অনেক অস্ত্র শস্ত্র ছিল। সেটা আমরা দেখেছি 2018 পরে, এটা অস্বীকার করার উপায় নেই, পেপারে ছিল, অনেক নিউজ পেপারে। কিন্তু এর মধ্যে আপনারা ব্লাড ব্যাংকের কথা বলছেন, ব্লাড ডোনেশনের সময় আপনারা যেতে পারেন না। কি সুন্দরভাবে ব্লাড ডোনেশন হয়, মানিকবাবু যাচ্ছেন, জিতেন বাবু যাচ্ছেন, অন্যরা সব লিডার যাচ্ছেন, কোথাও কোনো বাধাপ্রাপ্ত হচ্ছেন না। তো এখন প্রসেশন করছেন, ডেইলি প্রসেশন করছেন সব জায়গায়, পার্টি অফিস খুলে গেছে। ডেমোক্রেসি কাকে বলে আমরা তো শিখিয়ে দিয়েছি। 2023-এর যে ইলেকশন, আপনি বলুন 2023-এর যে ইলেকশন, এর আগে আমার উপনির্বাচনে ছাপ্পা ভোট একটা ওই যে মিথ্যা বলতে বলতে অভ্যেস হয়ে গেছে। কি করবো, মিথ্যা বলা। এইবার আমি বললাম কোন জায়গায় যদি এরকম হয়ে থাকে আমরা এই জায়গায় যাব না, যদিও সাইন্টিফিক রিভিউ অনেকে বহুত মাস্টার এবং এগুলো নিয়ে গেছে। কিন্তু আমি বারবার আমাদের টিম এবং আমাদের পার্টির থেকে বারবার বলেছি 2023-এর ইলেকশন আমরা করবো না। এবং সেটাই হলো, ত্রিপুরার ইতিহাসে কোনো জায়গায় কোনো ঘটনা ছাড়া আমরা ইলেকশন করেছি এবং ইলেকশন মানুষ আমাদের উপর সমর্থন করেছে। কিন্তু অস্বীকার করার উপায়, এই দুটো ইলেকশন হলো, এর মধ্যে বাইপোল ইলেকশন, সেখানেও আমরা দুটো, আপনি যদিও কটাক্ষ করবেন, এটা ভালো দেখতে, এটা করতেই হবে। মাঝে মাঝে আমরাও হাসবো, এইগুলো হয়, আমি এর জন্য দোষ দিই। আমি জিতেন বাবু, আমি জিতেন বাবু, আমি অনেক জায়গায় বলেছি, আমার খুব ভালো লেগেছে যেদিন আমি ডেলি যেতাম, বক্সনগর থেকে ধনপুর হয়ে আমি ফিরছি সন্ধ্যা, আপনি কি সুন্দরভাবে
এই স্ট্রিট কর্নার করে আপনি কথা বলছেন। একবার আমার ইচ্ছে হচ্ছিল নেবে আপনার সাথে হ্যান্ডশেক করি, সত্যি বলছি, মনের থেকে বলছি যে হ্যান্ডশেক করছেন, যে আপনি আরামসে ওখানে নির্বাচন প্রক্রিয়া আপনি আছেন, কোথাও একটা ঢিলও আপনাকে ছড়িয়ে নিন, আর সেখানে আপনি যদি বলেন যে কি অবস্থা হচ্ছে, এটা হবে, বলবেন, আপনারা সবাই বলবেন। কিন্তু এরকম একটা ঘটনা আশ্চর্য। আমাদেরকে বলা হয় কি মুসলমান বিরোধী, বলতো না? আর এইবার বক্সনগরে দেখিয়ে দিয়েছেন 62% উপরে মুসলিম, সেখানে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। আমি নিজে গেছি, বহু মুসলিম যাদের মসজিদ, মানে বহু জায়গায় আমি গেছি, তারা বিশ্বাস করেছে সবকা সাথ, বিশ্বাসের যে বিষয়টা না, সেটা নিতে পেরেছে। এবং আমি কে, আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ভারতীয় জনতা পার্টি, মোদিজির আদর্শে বিশ্বাসী, এর জন্য জিতেছি। গায়ের জোর কোনো, বারবার বলেছি ওকে, ওর তো এমনি একটু থাকে না, আমি ওকে বারবার বলেছি, একটা কথা যদি আমি শুনি করেও নি। ধনপুরের কথাই বলুন, যেখানে আমরা 3,500 ভোটে জিতি, 18,000 ভোটে জিতলাম। তো এটা কি হয়? আমরা তো করছি, আমাদের হেল্প করুন, আপনারা আসুন। শুধু আপনি এটাই বলুন, ঠিক আছে, আপনার কথা আপনি রাখবেনই, আপনার ডিফেন্স আপনি করবেন, যে এই রেজাল্টে আপনি অন্তর থেকে খুশি হয়েছেন। শুধু এটুকুই বলুন না, আপনি বলুন, আমি চ্যালেঞ্জ করবো না, আপনি শুধু বলুন আমি রেজাল্টে অন্তর থেকে খুশি, আমরা এটাই শুধু শুনবো। ঠিক আছে, মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ওয়ান সেকেন্ড, এটা রেকর্ডে আছে বাদল বাবু এবং অভরদেব বাবু কত হাজার ভোটে জিতেছিলেন, তখন কি আপনি মানসিক সন্তুষ্ট হয়েছিলেন? বাদল বাবুর ঈশ্বরমুখে, ঠিক আছে, দিদিবাবু কালকে আবার অন্যদিকে চলে গেলেন। আমি আই রেসপেক্ট ইউ, প্লিজ, আপনি বলছেন বলে আমি বললাম। স্যার আপনার চেয়ারকে আপনি চেয়ারকে ঠিক আছে, আমি অন্য কিছু বললাম না, আমি কিচ্ছু বলবো না। ঠিক আছে, শুধু মাননীয় মুখ্যমন্ত্রী বলুন এই রেজাল্টে আমি অন্তর থেকে খুশি, এটাই বলুন, শুধু আমরা শুনে একটু খুশি হতে চাই। দেখুন, সন্তুষ্টির যে বিষয়টা, এটা ক্লাস 9 থেকে যখন 10 উঠি না, পরীক্ষার আগ অব্দি মনে হয় যে পাস করবো কি, পাস হয়ে যাওয়ার পর মানে একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন। এর জন্য মানে উল্লাস করার মতো আমাদের সেভাবে শিক্ষা দেয়নি। আমার শান্তি পেয়েছি শান্তিতে থাকার জন্য। আমার হার্ট বলেছে তুই শান্তিতে থাক, সবাই আমরা যারা আছি সবাই শান্তিতে থাক, আমরা বলে দিয়েছি কোথাও করে। মাননীয় মুখ্যমন্ত্রীর আনন্দে আমরাও আনন্দিত, কিন্তু যেহেতু নির্বাচনের কথা বলছেন, এডিসি ভিলেজ কমিটি ইলেকশন আর ওই বাই ইলেকশনের কথা একটু বলে আমাদের আরো আনন্দিত হবে। নিশ্চয়ই যদি আছে, আমি ম্যাটেরিয়াল রেখেছি, আমি বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু ওইটাকে স্পোর্টিংলি নেবেন, সত্যটা সত্যভাবে নেবেন, এটাই আশা করি। এখানে খয়েরপুর বাইপাসের একটা ঘটনা হয়েছে শুনলাম, যে এখানে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত খয়েরপুর বাইপাস এবং জাতীয় সড়কে আইন শৃঙ্খলার অবনতি বিষয়ে কোনো তথ্য সংশ্লিষ্ট এলাকা থানা থেকে পাওয়া যায়। এখানে আপনাকে বলছি, তথাপি এখানে এইরকম কোনো খবর থানার মধ্যে, কিন্তু ওখানে বিট পেট্রোলিং, রেগুলার মোবাইল, নাকা চেকিং ইত্যাদি নিয়মিতভাবে করা হয়ে থাকে। পাশাপাশি সমাজদ্রোহীদের অসাধু কার্যকলাপ ব্যাহত করতে সাদা পোশাকে পুলিশি নজরদারি জারি আছে। উচ্চপদস্থ পুলিশ অফিসারেরও নাকা চেক পয়েন্টে উপস্থিত থাকেন এবং রাত্রিবেলাও নৈশপ্রহরে নিযুক্ত পুলিশ কর্মীদের সতর্ক রাখতে মাঝে মাঝে আচমকা পরিদর্শনে বেরিয়ে থাকে। হবে, এগুলো তো থাকবে, মানুষ তো আমরা, কোনো জায়গার মধ্যে সব মানুষ কি ভালো হবে? এগুলো থাকবে, এক দুটো ঘটনা হবে, কিন্তু দেখতে হবে এগুলো যাতে না পায়। আগে তো যে হারে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, কি চিন্তায় থাকতাম, কি অবস্থায় ছিল। এখন তো স্বীকার করতে হবে যে অনেক বেটার পজিশনে আমরা বলছি বারবার, যে কোনো অবস্থা আইন শৃঙ্খলা, মাঝে মাঝে আপনারাও ফোন করেন আমাকে, এমুক জায়গায় এটা হচ্ছে, আমি সাথে সাথে আমি ডিজিকে বলি যে কোনো অবস্থায় এটা মানা যাবে না। মানিক বাবুও ফোন করেন, মানিক দেও ফোন করেন, আমি সাথে সাথে আপনি এটা বলেন না, কিন্তু আপনারা যে উনি এই কাজটা করেছেন, করি তো। কোনো জায়গায় আপনারা মিটিং করতে পারছেন না টাউন হলে, সেখানে দেখা গেছে, কারণ তারাও তো ওই যে এতদিন ধরে যে রাজনীতি চলছে
যে যেহেতু আপনারা ওখানে ফিক্স করেছেন, ওরা বলছে ওদেরকে করতে দেবো না। 8 দিন আপনাদের, আমাকে মানিকবাবু ফোন করেছেন যে মানিক সরকারবাবু ফোন করেছে আপনাকে বলার জন্য। কি বলেছেন? টাউন হলে আমাদের একটা অধিবেশন হবে, সমস্ত লোক বাইরের থেকে আসবে। আমি মেয়র সাহেবকে ফোন করলাম যে এটা কি সত্যি? বলে না, ওই এবং জায়গার মন্ডলের এরা করবে এরকম। আমি সব ছাড়ো, দিয়েছি কিনা, বুক করেছি কিনা, বলো হোক দাও, দিয়ে দিয়েছে। দেখ আমি না, না। না না আমি বলছি That was booked. It was pre-booked. কিন্তু সেই এটাকে কথাটাই তো cancel বলছি। করে এই হচ্ছে। আমি সেই কথাটাই বলছি, কিন্তু অন্য সময় হলে আগে আগে তো আমরা দেখতাম বুক হলে ক্যান্সেল। এটা আমি করতে দিইনি, কারণ যেগুলো আমরা পেয়েছি, খারাপ জিনিসগুলো পেয়েছি। আমার ছেলে মেয়েকে আমি গান শিখাতে পারিনি, আমি গান শেখাবো। যেগুলো আমরা পেয়েছি, এখনো মনে আছে, আমি চেম্বারে প্র্যাকটিস করছি দুপুরবেলা, হঠাৎ করে একটা ড্রাইভার এসে, অটো ড্রাইভার এসে ফোন করছে, আপনার ছেলেকে, আপনার ভাইকে মেরেছে। অটোতে আমি নিয়ে এসেছি, গিয়ে দেখলাম এখানে দাও দিয়ে খুব দিয়েছে, পিঠে ছুরি ড্যাগার দিয়ে মেরেছে, বুকে এখানে মেরেছে। বাঁচবে কি বাঁচবে না, আমি ওখান থেকে আইজিএম এ গেলাম। আইজিএম থেকে কি দোষ তার, তারপরে কলকাতায় নিয়ে যেতে হবে। কি দোষ? একটা এমবিবি কলেজে সে একটা অপোজিট পার্টি ছাত্র সংগঠনের সাথে যুক্ত, এই তো তার দোষ। বাঁচবে কিনা, কলকাতায় নিয়ে যেতে হলো। আমরা থানা ঘেরাও করলাম, আমাদের এরিয়ার থেকে বহুত ঘটনা। আমি তো ইচ্ছা করলে এখানে আবার মানে কি বলে ওটাকে এক্সকাভেট করতে পারি, কিন্তু আমরা বুলেটের পরিবর্তে ব্যালটের মাধ্যমে মানুষের মন জয় করতে চাই। করবো না এগুলো। আমি জানি আপনারা যেদিন আসবেন আমরা থাকবো না কেউ। বলছি তো, আরে মানুষ আতঙ্কে আছে বারবার। আমার ভাগ্য ভালো, আমি বইটা আজকে পাইনি। আমি মানিক সরকারের রাজত্বে একটা বই বানিয়েছিল সুনীল দেবদর্জি, সে পড়ে বাবা, পড়লে তো মাথা খারাপ হয়ে যায়। প্রেগনেন্ট লেডির উপর পা দিয়ে, তার পায়ের সেই নর্তের মধ্যে কাউকে পেচ্ছাপ করে দিচ্ছে মুখের মধ্যে, এইসব ঘটনা তো আমি এইটা আমার রুচিতেই বাঁধবে না। আজকে গণতন্ত্রের কথা বলেন আপনারা, অদ্ভুত লাগে। ওরা জানে মুখস্থ হয়ে যায়, আমার এগুলো শুনতেও ভালো লাগে না, মুখস্থ করতে ইচ্ছা হয়। 2017 সালে আমার উপর আক্রমণ করা হয়েছিল তেলিয়ামুড়াতে। মাননীয় মন্ত্রী বিকাশদেব বর্মা আছেন। তাহলে রেকর্ড দেখুন, আপনি উত্তর দিয়েছেন, আপনি এই হাউসে আপনি যেরকম ত্রিপুরা ঘটনা ত্রিপুরা সারা দেশের মধ্যে পলিটিক্যাল ভায়োলেন্সের নাম্বার 1। প্রত্যেকটা বিরোধী বেঞ্চের সদস্যরা যখন বক্তব্য রাখছিলেন আমরা কিন্তু সবাই চুপচাপ শুনেছিলাম। প্রত্যেকটা সদস্য স্পিকার মহোদয়, বিশালগড়ের বাইপাসে আমরা নিউজ পেপারও দেখেছি। আমি সাথে আমি বিশালগড়ের থানাকে বলেছি, মানে এসপি কে বলেছি, অ্যাকশন অ্যারেস্ট হয়েছে নানাভাবে বলছে এই মুখে গেছে এগুলো তো আরেক জিনিস। কিন্তু ওয়েদার অ্যাকশন হ্যাজ বিন টেকেন অর নট দিস ভেরি ইম্পর্টেন্ট। টিএসআর যায়, আদার্স বিকেল থেকে আরম্ভ করে ডেইলি ওখানে নাকাবন্দিতে সব তো এগুলো হবে, কিন্তু দেখতে হবে। আমরা তো এরপর আসি যাই, কিন্তু তো দেখিনি, সেটা দেখতে হবে করেছি কিনা। দিনের পর দিন হাসপাতালে গিয়ে, মনে আছে বিশালগড় হাসপাতালে আমাদের লোককে কিভাবে আটকে মারবার জন্য চেষ্টা করেছিল, কোথায় গেল এইসব দিনগুলো? এগুলো আমরা ভুলবো না, এগুলো চেষ্টা করবো না এর থেকে বেরিয়ে আসতে। ঠিক আছে তাহলে যদি স্যার এইভাবে এগুলো আমরা বলিনি, এই আগরতলা শহরে বেলার মাঠে দিন দুপুরে হলো হয়েছে একটা গ্রেপ্তার। প্লিজ মাননীয় মুখ্যমন্ত্রী প্লিজ। কোনটা আরে না এভাবে বলবেন না, প্লিজ। শুনুন, গ্রেপ্তারে আমি দেখবেন জিতেন বাবু, আপনাকে আবার আমি বলতে চাই, আপনাকে আশ্বস্ত করতে চাই পলিটিক্যালি গ্রেপ্তার হবে না, সেটা আমরা করব না।
করব আমরা, এবং তার জন্য যা বিচার ব্যবস্থা, আমি তো তাকে অ্যারেস্ট করতে পারবো, কিন্তু কোর্টে গিয়ে তার বিচার হবে, আমি বিচার করতে পারবো না, কিন্তু সেটা আমি করবো, আমরা করছি। এর জন্য তো আপনারা বেরোতে পারছেন, আনন্দে ঘুরছেন। এখন সিপাহীজলার উত্তম বক্ত চৌমনি থেকে পাথালিয়া ঘাট সীমানায় প্রায় 28 কিলোমিটার জাতীয় সড়কের কভার করে এবং আরটিএ, রোড ট্রাফিক, অন্যান্য অপরাধের মতো যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধে 24/7 3টি নাকা স্থাপন করা হয়েছে। বেশি বললাম না। এখানে মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মার ভাষণে উনি উল্লেখ করেছেন যে মাননীয় রাজ্যপালের ভাষণে এসটি বা এডিসি এরিয়া নিয়ে কোনো বক্তব্য নেই। আমি ওনাকে অনুরোধ করব যে 71, 72, 73 এই যে নাম প্যারাটা আমি বললাম, এটার মধ্যে কিন্তু এটা একটু আলোচনা রেখেছে, কাইন্ডলি আপনি একটু পরে নেবেন, অন্য জায়গায় থাকতে পারে। শিক্ষা নিয়ে তো অনেকে অনেক কথা বলছেন আমাকে, আমি আর এখন তো শিক্ষামন্ত্রী, আপনারা বলছেন আমার শুনতেই হবে, কিন্তু আমি অনেক কিছু আপনাদের থেকে কিন্তু শিখেছি, কারণ আমার সেই অভিজ্ঞতাও নেই কি করা উচিত কি না। যতটুকু চেষ্টা করছি এভরিডে পড়ার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, আপনাদের থেকে শিখছি, আবার এটাকে আধিকারিকদের থেকে আমি শিখছি যে কিভাবে গুণগত শিক্ষা দেওয়া যায়, সেই চেষ্টা আমরা করছি। এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীজির একটা ফার্স্ট ক্রাইটেরিয়া। উনি বারবার বলছেন আগামী দিনে নলেজ যার হাতে থাকবে তারাই এই দেশকে চালাবে। প্রপার নলেজ, গুণগত শিক্ষা আমরা দেব। একটু আগে এই বিষয়ে কথা হয়েছে, এটাকেও ব্যঙ্গ করা হয়েছে। একদিকে বলা হয় যে বিভিন্ন এখানে এডুকেশন হাব করবে, মেডিকেল হাব করবে, আবার অনেক সময় দেখা যায় যে তথ্য এটা বলছে, আবার যখন দেখা যায় যে তথ্যর কথা বলা হয়, তথ্য ঠিক আছে, ফিল্ডের কি কিন্তু অন্যরকম। এই যে অদ্ভুত এক অবস্থার মধ্যে আমি কোনটা আমি মানে এখান থেকে নিয়ে যাব আমি বুঝতে পারছি না। আমি তো দেবো তো পরের কথা, কাজে এগুলো কিন্তু আমাদের মনে হয় এটা পরিবর্তন করা দরকার। নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। আনন্দনগরে টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়, ধর্মনগরে আর্যভট্ট আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, এই দুটি বেসরকারি বিদ্যালয় স্থাপন আমরা অনুমোদন এই বিধানসভা থেকে দেওয়া হয়েছে। 2022-23 শিক্ষাবর্ষ থেকে এখানে বলা হয়েছে একটাও হয়নি। এটা কিন্তু খুব দারুণ, কোনো কাজই হয় না। কোনো কাজ গেলে হসপিটালে গেলে বলবে যদি কোনো কারণে একদিনের জন্য তুলাটা পাইনি, এখানে তুলা নাই, ব্যান্ডেজ নাই, কিচ্ছু নাই, ওষুধ নাই, আর বাকি পেশেন্টগুলো যে ভালো হয়ে যাচ্ছে। আমি যে এটা তাদের এগেনস্টে বলছি, ওখানকার যারা স্বাস্থ্যকর্মী ডাক্তারদের অপমান করি আমরা। কোভিডের সময় যেভাবে ডাক্তাররা পরিশ্রম করেছে, মারা গেছে বহু লোক, তাদেরকে আপনি অসম্মান করছেন। একটু ওদেরকে একটু সম্মান দিয়ে কথা বলো, যেভাবে ওরা কাজ করে। ঠিক আছে, প্রাইভেট প্র্যাকটিস করে এমন করে আমাদের এখানে অ্যাডভাইজারি যে একটা দিয়ে গেছে, খুব সুন্দর একটা অ্যাডভাইজারি দিয়ে গেছে। উনিও ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, উনি এগুলো জানেন। ওনার সময় ইচ্ছা করলে চেষ্টা করলে বন্ধ করতে পারবে 4টের পরে। উনি তো যাবেন 5টার সময় 6টার সময় হসপিটালে না গিয়ে ওই প্রাইভেট ডাক্তারের কাছে, বন্ধ করতে পারবেন না। এখন আমাদের দেখতে হবে এটাকে কিভাবে সুদৃঢ় করা যায় যাতে না যায়। আমাদের সবার দায়িত্ব। আমি বলছি 2022-23 শিক্ষাবর্ষ থেকে 3টি নতুন সরকারি ডিগ্রি কলেজ, আগরতলা শ্রী অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজ ইংরেজি মিডিয়াম গভর্নমেন্টের, পানিসাগরে ও পুরাতন আগরতলা একটি করে সরকারি ডিগ্রি কলেজ চালু হয়েছে, 3টা হয়েছে। ত্রিপুরা কলেজ ও ইউনিভার্সিটিগুলিতে 23-24 থেকে জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি লাগু করেছে। এক্সিট এবং এন্ট্রি, অদ্ভুত। মাননীয় প্রধানমন্ত্রীজি ন্যাপ বের করেছে ন্যাশনাল এডুকেশন পলিসি।
আগে আমরা ফার্স্ট ইয়ারে পড়তাম, যদি কোনো কারণে চলে যেতাম এটার কোনো সার্টিফিকেট নাই, কিছু নাই, সেকেন্ড ইয়ারে পড়লো সার্টিফিকেট নাই। এখন কিন্তু যা পড়বেন তারও সার্টিফিকেট পাবেন এবং এটা দিয়েও আপনি কোথাও অ্যাপ্লাইও করতে পারেন। এই যে এত সুন্দর একটা বিষয়, এর জন্যই বলে না, এগুলো আপনারা শুনলে মাঝে মাঝে বলেন যে মোদি হে তো মুমকিন হ্যাঁ, এই কথাটা বললেই আপনার হয়ে যাবে। সত্যি আজকে দেশকে G20 মাধ্যমে দেশকে যেভাবে পৌঁছিয়েছেন, এটা তো অস্বীকার করার উপায় নেই, তীর্থক করে বলার উপায় নেই। 2023-24 অর্থ বছরে 25টি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর, উনি শিক্ষামন্ত্রী ছিলেন তখন, রতনবাবু, ওনার সময় সেটা শুরু হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী যেটা ইনগুরেশন করেছিলেন। বিদ্যাজ্যোতি প্রকল্পের CBSE-র অন্তর্ভুক্ত 125টি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের জন্য গত 21শে জুলাই 2023 থেকে বিদ্যা দর্পণ ড্যাশবোর্ড চালু করা হয়েছে। 2023-24 সালে 812টি বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম চালু করা হয়েছে। কিসের স্মার্ট ক্লাস? আমরা জীবনও শুনিনি, এত বছর স্কুলে গেতাম। স্মার্ট ক্লাস আমি জানি না আপনারা দেখেছেন কিনা, দেখলে অবাক হয়ে যায়। একটা স্মার্ট ক্লাস গেলে এখন সবকিছু এর মধ্যে আছে। এই যে আমাদের এখানে যেরকম আছে LCD স্টাইলে সবকিছু পাওয়া যায়। এটা ছবি আঁকতে হয় না, যে কোনো আপনার 3 ডাইমেনশনালে আপনি দেখতে পারবেন। একজন ফিজিওলজি পড়তে গেলেন, কারোর চেহারা বা তার বডি, তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দেখবেন। কত লাভ হচ্ছে গুণগত যে আপনার এডুকেশন, সেটা আমরা দিচ্ছি। এগুলো তো আপনারা দেখবেন সুশাসনের, তো এগুলোই তো সুশাসন বলে। কি ভাঙা চেয়ারে বসে আর স্কুলের মধ্যে বসে, এটাকে সুশাসন বলবো আমরা? হসপিটালে যখন আমার পোস্টিং হতো, সারা ত্রিপুরাতে আমাকে ঘুরাতো। আমার একজন লোক গিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে, গিয়ে বলছিলেন, আরে উনি তো কিভাবে বারবার ট্রান্সফার করেন, কি বিষয়? কোনা উনি তো ডাক্তার ভালো, মানুষও ভালো, কিন্তু উনি অপোজিট করলেন। এটা কি ক্রাইটেরিয়া? এটা কি ক্রাইটেরিয়া আপনারা বলুন? এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে যেদিন আমি শুনলাম, তারপরেই যখন আমি অ্যাসোসিয়েট থেকে আমাকে ডিমোশন করলো স্টেন, আমি বললাম হবে না, পার্টিতে জয়েনই করতে হবে। অপোজিট পোলের লোকটি যখন বললো তুই গিয়ে ভারতীয় জনতা পার্টি এখানে পাইলাম, মোদিজিকে পেলাম, এবং আজকে আমরা সবাই মিলে এটা কি বলে ওটাকে, মানে দেশের চিন্তা ভাবনা, সমর্পণ, এইসব ভাষা আমি শুনিনি। সমর্পণের ভাষায় আমি ভাবনায় আমরা কাজ করি। আমার মনে আছে একজন MLA কংগ্রেসে একদিন এসছে আমার চেম্বারে, ওই যে হসপিটালে, আমাকে এসে বলছে, আর ও তো মানে এত দিনের অভিজ্ঞ একটা MLA, কত কিছু জানি। আমাকে বলছে, তুমি রাজনীতিতে কেন গেলে? আমি তুমি তো অনেকদিন ধরে রাজনীতি করো, বলো যে বলতে পারবে তুমি বিস্তারক কি? বিস্তারক এটা আবার কি? আমি ধর রাজনীতি শিখুক। তো এই হচ্ছে, আমি কথাটা বলার অর্থ হচ্ছে যে আমার অভিজ্ঞতাটা আমার শেয়ার করলাম এখানে। স্বাস্থ্যের বিষয়ে এখানে কথা হয়েছে। আপনারা সবাই জানেন, আপনাদেরই বিল্ডিং ছিল। আমি আপনাদের ধন্যবাদ দেবো, আমার পক্ষে খুব সুবিধা হয়ে গেছে। আপনাদের কিন্তু অনেক বিল্ডিংটা থাকাতে, কিন্তু ওই বিল্ডিংটা বানিয়েছেন অন্য কারণে, যাই হোক বিল্ডিংটা বানিয়েছেন, কিন্তু এই বিল্ডিং এর যা দুর্দশা এটা বলে আর লাভ নেই, জল পড়ে। আমার মনে আছে যখন আপনাদের এই রবীন্দ্র ভবন হয়, তৎকালীন আপনাদের মন্ত্রী বলছেন, বৃষ্টি না হলে জল যে পড়ে বুঝবো কি করে? মানে আমি নিজে এটা প্রত্যক্ষদর্শী। আমি ডেন্টাল কলেজ ঠিক করতে গিয়ে বুঝতেই পারে না কোন দিক দিয়ে জল আসে। মানে PWDর অবস্থা কাহিল, আর আমি ওদের বকে বকে ঠিক করলাম। যাই হোক, আমার পক্ষে সুবিধা হয়ে গেল, এবং ডেন্টাল কলেজ খুব অল্প সময়ের মধ্যে, এবং আপনাদেরও অনেক কলিগ আমাকে বলেছেন, যিনি আগে স্বাস্থ্যমন্ত্রী আমাকে বলেছেন, আমি একদিন ফ্লাইটে করে আসছি, উনি আমাকে বলছেন যে কোথায় যাবেন? আমি ডেন্টাল কলেজের জন্য ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়াতে গিয়েছিলাম। বলে কোথায় খুলবেন? আমি বললাম ওই যে আপনাদের। উনি শুনে এই যে আইডিয়া, কারণ এই আইডিয়া থাকতে হবে তো, বানিয়েছেন হসপিটাল হবে, যাতে যাই হোক,
খুব সুবিধা হয়েছে, প্রপারলি নেই কিন্তু ভাঙতে হয়েছে, এই করতে হয়েছে, সেই করতে হয়েছে। এটা আপনাদের থ্যাংক দেবো যে বিল্ডিংটা থাকাতে আমার পক্ষে সুবিধা হয়ে গেছে, যে তাড়াতাড়ি আমার জন্য না, ত্রিপুরার মানুষের জন্য। এই ডেন্টালের একটা সিট ছিল, নমিনেশন নিয়ে কোথায় সে পাটনা লখনৌতে যেতাম, হাওড়াতে বসে থাকতাম, আজকে এখানকার ছেলে মেয়েরা এই ডেন্টাল কলেজে পড়বে, ভাবা যায় কিন্তু, ভাবা যায়। এখানে ফ্যাকাল্টি এখানে পাচ্ছি আমরা, এদের আপনার কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, যারা প্যারামেডিক্স আছে তাদের সুবিধা হচ্ছে। এখানে আপনারাও ট্রিটমেন্টের জন্য যাবেন এখন, দুটো নিশ্চয়ই আমি বলবো, কিন্তু আমি বলছি শুনুন, এই মেডিকেল কলেজ খোলার সময় আপনাদেরই একজন ব্যক্তি খুব নাম করে, নাম বলবো না আমি, আমার তো খুব ইচ্ছে তখন মেডিকেল কলেজে, আমিও চাইছিলাম যে আমিও মেডিকেল কলেজে ঢুকবো। বলছে আমার হাতের মধ্যে বট গাছ উঠবে যদি ত্রিপুরাতে মেডিকেল কলেজ হয়। আমি নাম বলবো না, একদিন আপনাকে প্রাইভেটলি আমি বলবো। আর আমি বলেছি হবেই হবে। আমরা কিন্তু এরকম না, আমরা তখন না নেগেটিভ মেন্টে, আমি বলেছি হবে। ওকে আমি দেখি এখন বড় বড় ফ্রম করে হাঁটে, আশ্চর্য লাগে। আমি ওই লোকটার কথা, এবং উনি খুব ওনাদের সাথে যুক্ত। আমি মিথ্যা কথা, জিতেন বাবু, আমি মিথ্যা কথা বলি না, অসত্য তথ্য আমি কোনোদিন দিই না। তো দুটো মেডিকেল কলেজ আপনারা করেছেন, কিন্তু আমি ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন একজন ত্রিপুরা, ডেন্টাল বিভাগে আমাকে কিন্তু আপনারা নেননি। ওই অপোজিট পোলের লোক বাধ্য হয়ে আমি গেলাম, এখানে অপশন দিয়ে চলে গেলাম ওখানে। তারপরেও শান্তি নেই। আমি টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হলাম। আরে আমাদের সরকার এখানে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমি নির্বাচিত প্রেসিডেন্ট কিন্তু, কারণ দয়ায় না, লাল দুর্গা থেকে বলে দিয়েছে ওকে প্রেসিডেন্ট সেক্রেটারি, এইসব না। আমি ইলেকশনে জিতেছি, বাস আমার কাল হয়ে গেল। আমার গণতন্ত্র কিরকম গণতন্ত্র চিন্তা করো, আমাকে অ্যাসোসিয়েট প্রফেসর থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বানিয়ে দিল, ডিমোটেড। ত্রিপুরা রাজ্যের যত অ্যাডভোকেট আছে সবার কাছে আমি গেছি, আর মশার কামড় খেয়েছি রাত্রিবেলা। বিশ্বাস করুন, প্রফেসরের জন্য শেষ পর্যন্ত আমার হাইকোর্টের দরজায় আমার যেতে হয়েছে বারবার। মানে বলছি এই কারণে যে আমি আপনাদের লোক আমার কাছে এসেছি, যে মন্ত্রী বাহাদুর তখন ছিলেন, ওনার শরীর খারাপ, আমি ওনাকে দেখতে গেছি, আমার মনের ভিতর কিন্তু কিছু ছিল না। আমি এমন একটা পার্টির এবং সরকারের ব্যক্তি, ওনার কাছে দেখতে গেছি। উনি আমাকে দেখে কোথায় বলবেন ধন্যবাদ, উনি বলছেন আমাদের এইভাবে নির্যাতন করছে, তার থেকে বাঁচান। আমি বলি কি বলছেন আপনি? আমি বললাম ঠিক আছে, এটা তো রেসিপ্রোকেট। আমি বলছি রেসিপ্রোকেট, এই যে এই মানসিকতা থেকে বেরোতে হবে, আর মুশকিল। আমি কি বলবো ওনাকে? আমি বললাম এটা তো রেসিপ্রোকেট, উনি বুঝেছেন কিনা জানেন। আমি চলে এসেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আপনারা সবাই মিলে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমাদের সমস্ত মিনিস্টার এবং আমাদের সরকারকে আপনারা সাহায্য করুন, এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বলছি এমন আমরা বানিয়ে যাব, সারা জীবন ত্রিপুরার মানুষ স্মরণ রাখবে, এটা আমি বলে দিতে। এখানে ত্রিপুরা মেডিকেল এডুকেশন সার্ভিসেস টাইম TMES 9টি সুপার স্পেশালিটি দপ্তর, আমাদের রতনবাবু জানেন, 9টি সুপার স্পেশালিটি দপ্তর সেখানে শুরু হয়েছে। তাতে করে ওই যে বলছেন যে ডাক্তার নেই 144 ডক্টর এখানে পদ সৃষ্টি করা হয়েছে। আমরা চেষ্টা করছি সব জায়গায়। ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড ডক্টর B.R. আম্বেদকর মেডিকেল টিচিং হসপিটালে কেবিন ছিল না, এখানে কেবিনের একটা সমস্যা ছিল। আমরা অনেক মানুষ আছে যে কেবিন চাই, সেখানে 23টি কেবিন, এবং এটার সাথে আমি যেহেতু যুক্ত ছিলাম আমিও হেল্প করি মাঝে মাঝে। 20টি অতিরিক্ত ICU বেড নির্মাণ করা হয়েছে, এবং DNBর জন্য যারা MSMD না পায় তাদের জন্য DNB কিন্তু পাস করা ভেরি ডিফিকাল্ট। MS পাস করতে পারবে, কিন্তু DNB পাস করা ভেরি ডিফিকাল্ট। সেটা আমাদের ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন্দিরা গান্ধী মেমোরিয়াল IGM-এ 4টি শাখায় 20টি ডিপ্লোমেট DNB ডিপ্লোমেট ন্যাশনাল বোর্ড আসন আমাদের অনুমোদন হয়েছে, যার মধ্যে 50% আমাদের ছেলেরা আর 50% বাইরের থেকে আসে।
এটাকে আপনি সুশাসন বলবেন না? সুশাসন তো বলতে হবে। ত্রিপুরার পরিকাঠামো উন্নয়নে সম্প্রতি ডোনার মন্ত্রক থেকে পিএম ডিভাইন তার থেকে 5টি প্রকল্পে কত টাকা মঞ্জুরি দিয়েছে? 717 কোটি টাকা। এর মধ্যে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য যে 3টি প্রকল্প, একটা হচ্ছে এই ডেন্টাল কলেজ এখানে নাও রাখতে একটা কম্পাউন্ড বানাবো আলাদা করে, এখান থেকে সরে আমরা এমন একটা জায়গায় যাব যেখানে হোস্টেল থাকবে, খেলার মাঠ থাকবে। টাকা পাবো কোথায়? এখন যাও এখানে আমরা আইজিএম এর পাশে আর একটা করছি, কিন্তু ভবিষ্যতে আরো বেটার ওয়েতে যাতে একটা কম্পাউন্ড হয় সেটা আমরা চিন্তা ভাবনা আছে। 202 কোটি টাকা দিয়ে রাখা হচ্ছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ জিবিপি হাসপাতালে 200 বেড মা ও শিশু স্বাস্থ্য বিভাগে স্থাপনের জন্য 192 কোটি টাকা বরাদ্দ করা হয়। একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কু বাবু বলছিলেন আমরা অলরেডি গত বাজেটে আমরা ডিসিশন নিয়েছি, আমাদের অ্যাডভাইজারি যিনি দিয়ে গেছেন উনি বলছিলেন যে নেশা সেন্টার, নেশা মুক্ত সেন্টার করার জন্য আমরা 8টা ডিস্ট্রিক্টে অলরেডি করেছি। কিন্তু আমি এটা বুঝলাম না এখানে আবার বিশ্রামগঞ্জের জন্য মানে সিপাহীজলার যারা এমএলএ আছেন দে শুড বি ভেরি হ্যাপি যে বিশ্রামগঞ্জ 121 কোটি টাকা রাখা হয়েছে স্থাপন করা। These are all important. ডেভেলপমেন্ট কাকে বলে? নিশ্চয় অবস্থা বুঝেই তো আপনার এই যে একটা সমস্যা বারবার এখন বলতে মাননীয় একজন বিধায়ক বলছিলেন যে আমাদের সময়ে এতটা পুলিশে মানে এফআইআর নেই, ডিজিএমপি নেই। আরে তৎকালীন সময় তো প্যারালাল চলতো, এই গাজার প্যারালাল অর্থনীতি, গভর্নমেন্টের প্যারালাল অর্থনীতি, কিছু বলতো না। আজকে আমাদের জন্য এই কারণে আমরা দিয়েছি, এগুলো এখন বেরিয়ে আসছে, এই যে ধরা পড়ছে এই কারণে। এর জন্য এত যে হচ্ছে না, নর্থ ইস্টের মধ্যে হাইয়েস্ট, এখন বলা যায় সেকেন্ড হাইয়েস্ট এই ড্রাগ, গাঁজা, সিজার এবং ডিস্ট্রাকশন। আমি এখানে আপনার একটা আইন শৃঙ্খলা নিয়ে আপনারা বারবার একটা কথা বলেন, মাননীয় আমাদের রাজ্যপাল এ বিষয়ে বলেছেন ক্রাইম ডেট অ্যাজ পার এনসিআরবি, গত বছরই নিয়ে কথা হয়েছে। ত্রিপুরা ইজ at the 5th position in the country with the least crime rate in overall crime, which is 117.3 cases per lakh population, as against the national average of 445.9 cases, according to Crime in India 2021, published by National Crime Record Bureau. Least crime. খালি 1-2টো ঘটনা দেখিয়ে যদি আমরা বলি এখানে এই হচ্ছে। আমার মনে আছে কিছুদিন আগে আমাদের কাছে হঠাৎ করে খবর হলো, আমি গাড়িতে ছিলাম, যে একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে নর্থ গেটে। সাথে সাথে আমি এসপিকে বললাম ধরতে হবে, উইদিন মানে 1 আওয়ার তাকে কয়েক থেকে ধরে ফেলেছে। আপনারা সবাই জানেন হাপানিয়া থেকে একটা ঘটনা হয়েছিল, হাপানিয়াতে একটা মেয়েকে কিডন্যাপ বা ইত্যাদি, সেখানে তাকে দরকার এতদিন ধরে তো এগুলো ফলে ফুলে ছেলেটাকে ধরলো এবং তার এখানে 90 করোড়ের মতো তার কাছে পেল। এই যে একটা বাতাবরণ সারা ত্রিপুরার মধ্যে হয়ে আছে, এত অল্প সময়ে সেইগুলো আমরা মুক্ত করতে পারবো না যতক্ষণ না আমাদের অ্যাডভাইজারি বলে গেছেন যে একদিন চলুন আমরা সবাই মিলে আমরা দরকার হলে দিয়ে আমরা ফান্ডও দেবো। এই ফান্ড দিয়ে কি ফান্ড দেবে আমার জানা নেই, এই ফান্ডে কতটুকু আমরা যাব, এটা সমুদ্রের 1 বালতি জল 1 মুঠো জলই হবে। এটা গভর্নমেন্ট লেভেলে ইচ্ছা থাকা ভালো, খুব ভেরি গুড। আমি ওনাকে সম্মান করি, ওনার যে এন্থু দেখলাম এত সুন্দরভাবে বলেন, সত্যি এক একবার অবাক লাগে ওনার বলার কায়দা স্টাইল। আমাকে সম্মান করেন, করার পরে কিন্তু বলেন, এই যে একটা সমস্যা, এটা একটা প্রবলেম। Annual data of crime. Crime rate of Tripura is the 5th lowest amongst 28 states of the country. Significant reduction in overall crimes on major heads, including dowry death, robbery, burglary, murder, etc.,
in 2023 with respect to 2021. আমি গেলাম না 2017 গেলাম না, আমার মানে আমরা যে গ্রাজুয়েটলি আরো ভালো হচ্ছে সেটা বলছি। একজন বলছিলেন যে বারবার শুনতে শুনতে আর ভালো লাগে না, শুনতে তো হবে, এগুলো হয়েছে আপনাদের সূত্রে সবসময় 2017 কথা বলেন আপনারা, আমি 2020 কথা বলছি। হাউ উই আর ডেভেলপিং, সুশাসন কাকে বলে এটার থেকেও কিন্তু আমার মনে হয় আপনারা জানা উচিত। Overall decrease of 7% in crime against property in 2023 with respect to 2022. Significant decrease of 7% murder in 2023 with respect to 2022. আরো অনেক আছে। তো এই বিষয়গুলো আমি এই কারণে আইন শৃঙ্খলার আমরা তো চেষ্টা করছি। আমি এখানে মাননীয় অনিমেষ বাবুকে বলবো যে আপনাদের এরিয়া যদি আমাদের সাথে হাত মিলিয়ে ফেলেন, যে কোনো ওই জায়গার মধ্যে কোনো রকম আমরা ক্রাইম হতে দেব না, ত্রিপুরার চেহারা পাল্টে যাবে। আপনাকে বলছি, আমাদের কাছে মাঝে মাঝে ওএনজিসি ওয়েল কোম্পানি আসে, এটা আপনারাও জানা যে ওখানে ওদের পক্ষে অসুবিধা হচ্ছে। ওখানে যদি ওয়েল কোম্পানি এনওসি দেওয়ার যে বিষয়টা সেটা যদি আমরা দেই, তাহলে ওখানকার লোকের একটু সুবিধা হবে। ওখানকার যে প্রাইভেট যে প্রপার্টি আছে সেও যদি সেল করতে পারে তারও তো লাভবান হবে। প্লিজ আপনারা এই বিষয়টা একটু দেখবেন। বারবার এক একটা ইনসিডেন্ট নিয়ে ইনসিডেন্ট হলে বলবো সবাই মিলে যদি এই কাজটা করি। আপনাদের এখানে একলব্য স্কুল হচ্ছে, একলব্য স্কুল করতে গেলেও সমস্যা হয়। তাহলে উইদাউট প্রধানমন্ত্রীজি কি বলছেন, নর্থ ইস্ট যতক্ষণ ধরে ডেভেলপ না হবে ভারতবর্ষ ডেভেলপ হবে না। আর আমি আপনাদের বলছি, যতক্ষণ ধরে আপনাদের এডিসি এলাকা ট্রাইবেল এরিয়া ডেভেলপ না হবে ত্রিপুরা কোনোদিন ডেভেলপ হবে না। and that we'll do together. আসন সংখ্যা নিয়ে খুব বলছিলেন অ্যাডভাইজারি, যে এখানে মাত্র 200, বলতে কষ্ট হয় যে বেশি বেড়ে গেছে, টেনে টুনে 200-তে চলে এসছে, কিন্তু ডাবল প্রায়। আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালের শয্যা সংখ্যা 727 থেকে প্রায় দ্বিগুণ বাড়িয়ে 1413 করা হয়েছে। আমি নিজে গেছি গিয়ে যখন দেখি মানে মাটিতে শুয়ে আছে, আমি বললাম আই ক্যানট টলারেট দিস ওয়ান, আই ক্যানট টলারেট। করা তো হয় কাজ। বলা হচ্ছে, বলতে কিন্তু খুব সোজা, এটা কিন্তু খুব ভালো। অ্যাডভাইজারি লেকচার বলছে যে কেন প্রেশার, কেন আইজিএমএ প্রেশার, কেন এখানকার জিবি হসপিটালে প্রেশার। আরে আমরা তো জানি ডিস্ট্রিক্ট হসপিটালকে যদি স্ট্রেংথেনিং না করি প্রেশার আসবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের সাউথ ডিস্ট্রিক্টে আমরা শান্তির বাজারে অলরেডি এখানে ট্রমা সেন্টার লেভেল 3 আমরা খুলে দিয়েছি। এখানে ট্রমা সেন্টার থাকা মানে কি, একটা দুর্ঘটনা জনিত কোনো পেশেন্ট, সেটা আর কি হোক, গাছ থেকে পড়ে হোক, যাই হোক, ওই সময় ট্রমা সেন্টার একটা গোল্ডেন আওয়ার পিরিয়ডে সে যদি সেই সুযোগটা পায় লোকটা বেঁচে যাবে, সেই ব্যবস্থা করেছি। আগরতলাতে তো আছে, আমরা উদয়পুরে করেছি, আমরা আপনার আমবাসাতে করেছি, এবং ধর্মনগরে মাননীয় স্পিকার মহোদয় আছেন, উনি তো আমার পেছনেই লেগে আছেন, তো নিশ্চয়ই আমরা এটাও প্রায় শেষের পথে। এবং আমবাসাতে একটু 1 মিনিট ভুলে যাবো আমি, খুব প্রেশার তো না, আমি বলছি কার্ডিয়াক সেন্টার করা হয়েছে আমবাসাতে, 5টা সিটে, 5টা থেকে 6টা, যে কারোর এই যে এনজাইনা হয়, এনজাইনার সাথে সব জায়গায় আমরা চেষ্টা করছি, পিএসসি থেকে আরম্ভ করে সমস্ত জায়গায়। আগে তো আমরা পোস্টিং পেতাম কোনো জায়গায়, সারা ত্রিপুরায় তো ঘুরিয়েছে, গেলেই জানতাম যে চেয়ারটার একটা হাতল থাকবে না, আর টেবিলটার মধ্যে ওই যে পর্দার একটা সিস্টার কেটে পর্দা রাখবে, এখন গেলে ঝকঝক তকতকে, সমস্ত ব্যাপারটাই হয়ে গেছে অনেকটা। আমাদের বিভিন্ন যে হসপিটাল আছে কর্পোরেট সেক্টরের মতো হয়ে গেছে, আমরাও চাই এরকম। অনেক ডাক্তারবাবুরা এত সুন্দরভাবে সাজিয়েছে, মানুষের ওখানে কোনো পেশেন্ট গেলে
যখন ওখানকার পরিবেশ দেখবে অর্ধেক ভালো হয়ে যাবে সেটা। সেই কাজটা আমরা করছি। আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিটি হাসপাতাল মেডিসিন বিভাগে 120 ছিল আসন, সেখান থেকে 280 করেছি। জেনারেল সার্জারিতে 120 থেকে 180 করেছি। শিশু বিভাগে 60 থেকে বাড়িয়ে 80 করেছি। স্ত্রী ও প্রসূতি বিভাগে 114 থেকে 132 করা হয়েছে। পাশাপাশি আইসিইউ এবং অপারেশন পরবর্তী চিকিৎসার জন্য শয্যা সংখ্যা, যেটা পোস্ট অপ আমাদের অপারেশনের পরে লাগে, কোথায় লাগবে, 58 থেকে বাড়িয়ে 112 করা হয়েছে। এবং সুপার স্পেশালিটি বিভাগে মোট শয্যা সংখ্যা 140। এটাকে ডেভেলপমেন্ট বলবেন না আপনারা? তারপরেও দেখবেন কিছু না কিছু পাবেন। এখন গিয়ে যদি দেখেন, আমাদের তো আবার একটা সমস্যা আছে, গিয়ে পান খেয়ে পিক করে দেয় কর্নারটার মধ্যে। তো ওনাকে যদি জিজ্ঞেস করা হয় পিক ফেললেন কেন, বলে আমি গরিব। গরিব মানুষের কি পিক ফেলতে হবে? উত্তর নেই তো। আমি মেয়ে গরিব কি তো এই ধরনের অবস্থা। বাধ্য হয়ে আমরা ওই ঠাকুরের মূর্তি লেগেছে, ঠাকুরের মূর্তির উপর পর্যন্ত দিয়ে করবোটা কি? তো এইসব সমস্যা আছে, এগুলো বহুদিনের সমস্যা। অ্যাডভাইজারি এগুলো কিন্তু দেখেননি। অ্যাডভাইজারি কেন জানি না, অ্যাডভাইজারি হ্যাঁ। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় স্পিকার মহোদয়, অনেকক্ষণ ধরে আপনাকে আমি সম্বোধন করতে পারছি না, কারণ এমন ভাবে বলছি সবাইকে দেখে, কিন্তু আপনার মাধ্যম ছাড়া হবে। থ্রো প্রপার চ্যানেল। রাজ্যের জনজাতিদের উন্নয়নে রাজ্য সরকার দায়বদ্ধ। অনেকে স্বীকার করেন না। আমাকে একটু বলছি। আমি কিন্তু কারোর সময়ে কোনো কথা বলবো, আমি কিন্তু বলিও না, বলবো না। গত 15 নভেম্বর 2023 রাজ্যভিত্তিক যে জনজাতীয় গৌরব দিবস উদযাপন আমরা করেছি, সেই উপলক্ষে চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন নামে নতুন এক প্রকল্পের ঘোষণা আমরা দিয়েছি। আপনারা সবাই জানেন এটা দিয়ে কি হবে। হয়তো এমন শুনলে বলবেন এটা দিয়ে কি হবে, আরে লেট মি ডু ইট। কি হবে ভবিষ্যতে? 30 থেকে 50 হতে পারে, 100 হতে পারে, কে জানে কি হবে। শুরুয়াত তো করেছি। এতে করে কি হবে? শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, স্বাস্থ্যবিধি, পানীয় জল, জীবনমান উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। আরো তো আছে, বলবো আমি। এর মধ্যে আমার একটা, যে মুখ্যমন্ত্রীর নাম দিয়ে আমাদের সরকারের 30 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো আমরা তো জনজাতিদের উন্নয়নের কথা আমরা বলি, যে কাজেও আমরা দেখাই। Let it be implemented, then we will talk again. You ask me that we need more money, that also can be done. যে বাজেটের আজকে উনি তো বলেছেন টাকার বিষয়ে, টাকার অভাব নেই আমাদের এখানে। অনেক কথা হয়েছে টাকা সম্পর্কে। এখানে নাকি ঋণ নিয়ে, একজন তো বলেছে ঋণ নিয়ে কি খেয়ে ঋণ, মানে ঋণ নিয়ে ঘি খেতে হবে। কিন্তু আজকে আমাদের ফাইন্যান্স মিনিস্টার এত সুন্দরভাবে বলেছে যে আমাদের স্টেবল ডিসিপ্লিন আমাদের অর্থনীতি। সবকিছুতেই নেগেটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা জিজ্ঞেস করি। ব্যাপারটা কি, ঋণ নিয়ে ঘি খাওয়া এটা ভালো না আমি বললাম। ইট ইজ মি হু টোল্ড। আমার একটা ধারণা যে আত্মনির্ভর যদি হয়, ডেফিনেটলি লোন সেদিন নিতে হবে না আমাদের। নাও গভর্নমেন্ট উইল ডিসাইড। হি হ্যাজ রিপ্লাইড টুডে। জয়ফুলি উই অ্যাকসেপ্টেড হিজ স্টেটমেন্ট। মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী যখন রুলস দেখালেন, I have never gone out of the rules. I have seen that you have talked. না, আমারও তো বলতে হবে, কি বলবোটা কি আমি? I have to also say something. Let me allow. 2023-24 অর্থ বছরে প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনা 198টি ভিলেজ উন্নয়ন পরিকল্পনার জন্য মুখ্যমন্ত্রীর তো একটা আছে ভিলেজ, মোট 40 কোটি 35 লক্ষ টাকার অনুমোদন দেওয়া হয়েছে।
স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ, এটা আমরা জানি কিভাবে আমাদের ভারতের যিনি ফিনান্স মিনিস্টার, ওনাকে আমি ধন্যবাদ দেব, উনি এখানে এসেছিলেন, ওনাকে আমি ধন্যবাদ দিয়েছি। উনার প্রচেষ্টা ছিল, যে কারণে মাত্র 2 বছরের মধ্যে, আমি অনেকের সাথে কথা বলেছি, বলে এত তাড়াতাড়ি বিশ্বব্যাংক থেকে লোন পাওয়া যায় না। সেই লোনটা কত, নাম হচ্ছে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সাস্টেনেবল ডেলিভারি প্রজেক্ট, সাস্টেনেবল, 1400 কোটি টাকা অনুমোদন দিয়েছে। রেকর্ড ভাবা যায় না। এবং শুধু কি কি ডেভেলপমেন্ট এখানে বলা হয়েছে, যে আমাদের যে অ্যাসপিরেশন ব্লক, এভরিথিং, অ্যাসপিরেশন ব্লকের 10% এমনি তো আমরা এক্সট্রা রাখি, এখানে এগুলো সব ঢুকবে। এগুলো 2023-24 অর্থ বছরে 50 শয্যা বিশিষ্ট 4টি এসটি হোস্টেল, 100 শয্যা বিশিষ্ট 1টি এসটি হোস্টেল, অ্যাসপিরেশনাল ব্লকে 15টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, 3টি মার্কেট স্টল, 1টি মাল্টিপারপাস কমিউনিটি হল, এসটি হোস্টেলের আবাসিকদের জন্য কোয়ার ম্যাট্রেস ও কম্বল, 10টি এসটি হোস্টেলের পাইলট ভিত্তিতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট অর্থাৎ আয়রন রিমুভাল প্লান্ট বসানো ইত্যাদি কাজের জন্য ভারত সরকার জনজাতি বিষয়ক মন্ত্রক কি দিয়েছে, 18.46 কোটি টাকা দিয়েছে। আমাদের ট্রাইবাল মিনিস্টার এখানে আছেন। প্রধানমন্ত্রী, বারবার বলছি, মনের থেকে বলছি, হৃদয় থেকে বলছি, প্রধানমন্ত্রী জনজাতিদের বিষয়ে অত্যন্ত উনি সংবেদনশীল এবং চান যে এই যে জনগোষ্ঠী, তারা যেন সত্যিকারের অর্থে তাদের আর্থসামাজিক উন্নয়ন হয়, সেটা বুঝতে হবে। অনেকে মাঝে মাঝে এই দিক সেদিক করে, তা আমরা আছি আমাদের সাথে, আপনারা যদি একসাথে আমরা থাকি, যদি কোনো জায়গায় ভুল হয় আপনাদের দেখাবেন। এবং এগুলো আমি বলছি এই কারণে যে এতে প্রমাণ হয়, নবম ও দশম শ্রেণীর 15,017 জন জনজাতি ছাত্রছাত্রী, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর 16,006 জন জনজাতি ছাত্রছাত্রীদের প্রি মেট্রিক স্কলারশিপ এবং 37,256 2026 জন জনজাতি ছাত্রছাত্রীদের পোস্ট মেট্রিক স্কলারশিপ প্রদান করা হয়েছে। চিফ মিনিস্টার রাবার মিশন, এটা কেন, 17,820 জন সুবিধাভোগী, 14,11,066 হেক্টর জমিকে রাবার চাষের আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রী বনধন যোজনায় 25টি নতুন বনধন যোজনা বিকাশ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভারতবর্ষে 75টি জনজাতি সম্প্রদায়ের আদিম জনজাতি গোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত আছে। আমাদের রাজ্যে এখানে আমাদের মাননীয় বিধায়ক আছে রিয়ান, প্রমোদ রিয়ান, উনি জানেন যে এই গোষ্ঠীকেও এই আদিম জনজাতি গোষ্ঠীর তালিকাভুক্তায় অন্তর্ভুক্ত করা হবে। ডালং কমিউনিটি নিয়ে আপনারা অনেকবার চেষ্টা করছেন, আমি অস্বীকার করিনি, আপনারাও কিন্তু এর জন্য অনেক চিঠি দিয়েছেন যে ডালং কমিউনিটিকে যেন ট্রাইবাল যে তালিকাভুক্ত আছে এর মধ্যে। আমি কয়েকদিনের জন্য যখন পার্লামেন্টে আমি এমপি হিসাবে ছিলাম রাজ্যসভায়, মানে ভাগ্যের এরকমই অবস্থা, আমাকে দিয়েই বললো যে এটাকে আপনার বলতে হবে। আমি যাই হোক এখান থেকে এই সমস্ত রিপোর্ট নিয়ে আমি বললাম, জোরালো বক্তব্য রাখলাম। যখন জোরালো বক্তব্য রাখছি, একজন বলছে খেলা হবে খেলা হবে, আমি এরকম করে দেখলাম কে ভাই, আমি তো আমার জোরালো বক্তব্য, তৃণমূলের একজন মহিলা। এই হচ্ছে কালচার। যাই হোক, আমার এই বক্তব্যের জন্য সেখানে বিলটা পাশ হয়ে গেল। আমরা জনজাতি জাতি আমরা সবাই একসাথে থাকতে চাই। কমনি দাদা, দুই 2018-19 থেকে 2023-24 সময় 1,262 জন নতুন স্পেশাল পুলিশ অফিসার এসপিও নিয়োগ করা হয়েছে। ত্রিপুরা স্টেট রাইফেলসের ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন নতুন 2টি বাহিনী গঠন করা হয়েছে, 1,413 জন, এবং এদেরকে এবার
যে পাস আউট, যে প্রশিক্ষণের পরে পাস আউট প্যারেড হয়, সেখানে আমিও ছিলাম। এবং আপনারা শুনলে খুশি হবেন, প্রথমবার ত্রিপুরাতে 137 জন মহিলা সশক্তিকরণের কথা বলি, 137 জন টিএসআর মহিলা সেখানে পাস আউট হয়েছে। স্পেশাল পুলিশ অফিসারদের মাসিক সাম্মানিক ভাতা 6,156 ছিল, সেটাকে আমরা বাড়িয়ে 7,079 করেছি। এসপিও ড্রাইভারদের মাসিক সাম্মানিক ভাতা 9,000 টাকা থেকে বাড়িয়ে 9,540 টাকা করেছি। কি হবে বলা মুশকিল, কোন জায়গায় যাবে এই অ্যামাউন্ট দেখে আপনারা কিন্তু ডিসিশনে আসতে পারবেন না। আমরা করব, অনেক কিছু করব। ইন্ডাস্ট্রির বিষয়ে আমি বলতে চাই যে এবার আগরতলার যে হাপানিয়ার কাছে, অর্থাৎ এটা বাদারঘাটে ইউনিটি মল, আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রীর যে ড্রিম প্রজেক্ট। কি বিষয় ইউনিটি, অর্থাৎ আমাদের ডিস্ট্রিক্টের যেসব প্রোডাক্ট আছে, আমাদের একটা ডিস্ট্রিক্ট আছে, এক একটা ডিস্ট্রিক্টের এক এক রকম তার প্রোডাক্ট আছে। বেস্ট যেটা হবে সেখানে তার পরীক্ষা, মানে সেখানে কম্পিটিশন হবে, যার বেস্ট প্রোডাক্ট হবে সেই স্টলে আসবে। সেরকম ভাবে একটা ডিস্ট্রিক্টে যাবে। এখন এটাকে সাস্টেন করতে হবে, ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকেও তাদের ফল বা প্রোডাক্ট ইত্যাদি নিয়ে তারাও এখানে আসবে। এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্দেশ্য। এবং তাতে করে আমরা যে দেশ, যে মাটি নিয়ে এবার কি হলো, মেরে মাটি মেরা দেশ, মাটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে বললেন ত্রিপুরা রাজ্যের এমন কোনো জায়গা নেই যেখান থেকে মাটি, একবার ভাবুন তো বিষয়টা কিরকম, যে মাটির উপর দিয়ে আমরা হেঁটে যাই, একবার আমরা চিন্তা করি না এই মাটি আমাদেরকে, আমাদের মা, আমরা ভারত মাতা বলি, মাদার অফ, আমরা মাদার ইন্ডিয়া বলি আমরা, সেই মাটিকে উনি সম্মান দিয়েছেন। সেই মাটি নিয়ে আজকে কর্তব্য যে পথে সেখানে গিয়ে সারা ভারতবর্ষে সে মাটি সেখানে দিয়ে। তো সেইভাবে আমরা সমর্পণ, দেশাত্মবোধের ভাবনা, সেটা নিয়ে আমরা চলি। তো ইউনিটি মলের মাধ্যমে সমস্ত দেশকে একজোট করতে চাই, কিন্তু সাস্টেনও করতে হবে। এর জন্য আমরা বললাম যে ইউনিটি মলে একটা ইউনিট মল যেরকম হয়, আপনারা দেখবেন, এটা আমি এখানে বলবো, সবাইকে একবার গিয়ে দেখতে পারেন জায়গাটা। মলটা হচ্ছে বাইপাসে ঢুকতে, যদি আপনি হাপানিয়ার এই সাইডটার দিকে আসেন, বা দিকে, মানে ঠিক অনেকটা জুট মিলের সাইডে, তো সেখানে ডিপিআর টিপিআর তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে। ভারত জাপান, না না, ভারত জাপান এখানে কিন্তু একটা, আমার কাছে যখন এসেছিলেন জাপান থেকে, আমরা তো বিদেশিদের দেখলে একটু আর বলার একটু কায়দা ফায়দা করতে হয়, ইংরেজিটাকে মানে মনে হয় যে নর্মাল। মানে আমাদের মাননীয় যে প্রেসিডেন্ট ছিলেন মুখার্জি সাহেব, প্রণব মুখার্জি, উনি তো নর্মাল ইংলিশ বলে। আমরা মাঝে মাঝে জাপান দেখলে আবার জাপানি ইংলিশ তো হবে না, ত্রিপুরি ইংলিশ বা সিলেটি ইংলিশ যাই পারি তাদের সাথে কথা বলি। খুব ভালো লাগছিল যে জাপান থেকে এসছে, ওনাদের সাথে আমরা কথা বলেছি। এবং এখানে শুধু ত্রিপুরার জন্য না, ওদের ফিলান্থ্রপিক ওয়ার্ক ওনাদের আছে, ওরা সমস্ত নর্থ ইস্টে ডেভেলপ করতে চায় এবং বিভিন্ন বিনিয়োগ ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়, এবং সেইভাবে ওরা আমাদের সাথে কথা বলেছে। এখানে অনেকদিন ধরে জিন্দাবাদ, যে আমার থেকে বড় সাফারার আমার ফ্যামিলির যে সাফারার, সে বলাও পাইনি, প্রচুর আমাদের কলকারখানা ছিল। আমাদের মধ্যে এত সুন্দর একটা মানে রিলেশন ছিল, ওখানে ড্রামা হতো, মালিক পক্ষ যারা শ্রমিক ছিল, আমরা ড্রামা পর্যন্ত করছি। তৎকালীন সময়ে টিফিন দেওয়া হতো 4 আনা, আজকের দিনে এটা হবে 40 টাকা। টিফিন দেওয়া হতো 4 আনা, আমরা দিতাম। এই রিলেশনের মধ্যে এই জিন্দাবাদে 12টা বাজিয়ে 13টা করে যারা নেতা ছিল কেনে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, আর ওই শ্রমিকরা শেষ। তো সেই জায়গার মধ্যে এখন আবার আমরা বলছি যে ভোকাল ফর লোকাল, দেশ আমরা নিজেদের আত্মনির্ভর হতে হবে। তো এর জন্য যে কলকারখানার যে কথা ছিল যে 10 জন সংখ্যা যদি হয় রেজিস্ট্রেশন করতে হবে, সেটাকে বাড়িয়ে আমরা 20 করেছি। এখানে মিনিস্টার ছিলেন, এবং এতে করে উদ্যোগপতিরা যারা আছে তারা কিন্তু এখানে ওই যে কমিউনিস্টদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কালচার,
সেটার থেকে ওরা চাইছে যে এইদিকে আসার জন্য, কারণ ওই ইয়ের মধ্যে আসবে না, ফ্যাক্টরি ট্যাক্সে আসবে না। 20 জন যদি করে মিনিমাম, তাহলে অনেক আসছে এখন। তো এরকম আমরা আরো অনেকগুলো 32টি বিভিন্ন ধরনের বাধ্যতামূলক নিয়ম কানুন ছিল, সেটাকেও আমরা শিথিল করে দিয়েছি। এবং শ্রমিকদের সুরক্ষার জন্য তারা যাতে ওখানে সব দিক দিয়ে সুরক্ষিত থাকে, 150টি কারখানা চত্বরে এবং 3টি জেলা ভিত্তিক সুরক্ষা সচেতনতামূলক অনুষ্ঠান আমরা করেছি। তো সেইভাবে আমরা কাজ করি। বেশি পরিমাণে রাজ্যে গাছ রোপণ এবং আগর কাঠ প্রক্রিয়াকরণ শিল্পকে, আমি তো জীবনে শুনিনি আগরতলা নাম শুনেছি, কিন্তু এটার আসল কিছু বুঝতাম না। আমার বাড়ির সামনে, কামানচৌনির সামনে, এটা সব জায়গায় বলি আমি, একটা আইল্যান্ড ছিল। এই আইল্যান্ডটা পরিত্যক্ত, এটার মধ্যে জিরো ফলক ছিল, এটা 0 মাইল, মানে এখান থেকে শুরু হতো, মানে উদয়পুর কত 50 মাইল, মানে এখান থেকে। আমি এটাকে উঠিয়েছি, সুযোগ যেহেতু এসছে উঠাবো না কেন? আমরা বলছি বারবার, আমাদের ইতিহাসকে আমরা ভুললে চলবে না। আর তার নামে আমরা সেখানে আমরা মূর্তি বসিয়েছি, যিনি যাদেরকে আমরা সবসময় বলি। আমি নিজে চিলড্রেন্স পার্কে ফুটবল খেলে আমি যখন যেতাম, রাস্তা ধরে ধরে ওই যে এত সুন্দর মানে সেই বারান্দা ছিল, বৃষ্টিও লাগতো না, আমি চলে আসতাম বাড়িতে। আমি ভাবতাম যে উনি কি না করেছেন, সুযোগ এসছে, আমরাও পুরনো লোক, ইচ্ছে করলে আমরা আমাদের ফ্যামিলির নামে দিতে পারতাম, দেইনি। ওখানে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে ওখানে আমরা একটা কর্মমন্দির জেরোটাকে উঠিয়ে দিয়েছি। সেই পরিত্যক্ত জায়গার মধ্যে সারা জীবন জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের বাড়ির থেকে আমার শুনতে হয়েছে। ভয় দেখানো হতো, দৌড়ে হঠাৎ করে চলে যেত মোটর কর্মী শ্রমিক ইউনিয়ন, অসহায় ফিল করতাম। মোটর শ্রমিক ইউনিয়নের মালিককে ডাকতো, আসুন, কি বলছেন? আরে বাবা, কি অবস্থা! এসব তো দেখতাম আমরা। সমস্ত কলকাতা আত্মনির্ভর, তখনই ছিল আমাদের আত্মনির্ভর। আমি আমাদেরটা বললাম, এরকম হাজার হাজার মিষ্টান্ন কর্মচারী সমিতি, সিনেমা হল কর্মচারী সমিতি, জিন্দাবাদ জিন্দাবাদ পঞ্চায়েত, আর কি হবে কি আজকে এখানে নতুন করে আর করা যাবে? কাজে এর থেকে বেরোতে হবে। সেটা কালকে যে বলছিলেন আমাদের কল্যাণীদি, যে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। এবারে 3 বছর, এবার যে 3টা জায়গায় যে ইলেকশন হয়েছে, আপনাদের পার্সেন্টেজ কত জানেন তো? খুবই কম। কাজে চেঞ্জ হয়ে আসুন, ভালো কাজ করুন। আপনাদের দেখলে কিন্তু আমরাও কিন্তু মানে মুভ হতো। আপনাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাদের অনেক লিডার তাত্ত্বিক কথা বলে, আমরা তো কি জানি কি বলি। না না শুনেন না, আমি বুঝতে পারতাম না। না না, সে তাত্ত্বিক আমার খুব, আমি বলতাম তো, আমি এত সিম্পল থাকতো। না না, আমার ফিস করতে দিন না, আপনাদের দেখে আমার খুব ভালো লাগতো। তাত্ত্বিক, একটা দাড়ি রাখবে, কোচা কোচা দাড়ি, আর একটা ব্যাগ রাখবে, একটা ব্যাগ রাখবে, ব্যাগের মধ্যে আবার কি জানি আছে, কি বিড়ালটা বেরিয়ে যাবে কিনা বোঝা যায় না। এই ধরনের তো আমরা দেখেছি। আমরাও কিন্তু মাঝে মাঝে কিছুটা আমার মতো অনেক লোক এইভাবে বিভ্রান্ত হয়ে আপনাদের পিছনে পিছনে ছুটেছে। এবং যে কারণে আমরা চাকরি, যে বলে না, আমরা চাকরি দিতে গিয়ে সাবধানে যে আমরা চাকরি যাতে না যায় তার চিন্তা ভাবনা করছি, দিলেই হবে না। এবং আপনারা সেই ভুলটা আপনারা করেছেন। এটাকে বলে সুশাসন। আপনারা বলছেন, মাননীয় রাজ্যপাল যে বলছে, এটা তো সবসময় হয়ে থাকে, সরকার লিখে দেয় সরকারের কি কি আছে। এগুলো তো উনি দেখেছেন, এবার মাননীয় রাজ্যপাল দেখেছেন, সব প্রতিটা লাইন উনি পড়েছেন।
রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চি ঘনি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।